বেতন মাত্র ২০,০০০ টাকা, চলছে দুটো সংসার। একটা নিজের বাসা আর একটা শ্বশুরবাড়ি। অনেকে শুনে অবাক হচ্ছেন, অনেকে হয়তো মনে করছে এরা নিশ্চয়ই না খেয়ে থাকে। ২০,০০০ টাকা দিয়ে কিভাবে দুটো সংসার চলবে ২০,০০০ টাকা বেতন দিয়ে? কিন্তু না, অনেকে কিন্তু মাত্র ৫,০০০ টাকা দিয়েও সংসার চালায় অথবা এর চাইতে কম টাকা দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেয়ারি টেল। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছি এগুলো কিন্তু মজা করে বা দুষ্টুমি করে বলিনি, এটা কিন্তু একদম সত্য কথা। তো সবার আগে ভিডিও নিয়ে একটু কথা বলি। আজকে একদম ফজরের নামাজ পড়ে কাজ শুরু করেছি। সাধারণত একদম ফজরের পরপরই আমার কাজ শুরু করতে হয় না, যেহেতু আমরা বাসায় মাত্র দুজন মানুষ। যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে কাজকর্ম অনেক তাড়াহুড়ো করে সেন্সিটিভলি তাড়াতাড়ি করে শেষ করতে হয়। তবে এক্ষেত্রে আমি এখনও ফ্রি আছি, তাই নর্মালি সকাল সকাল কাজ করা হয় না, একটু দেরি করেই করা হয়। তবে আজকে আমার সকাল সকাল থেকে একদম শুরু। আর এর কারণ হচ্ছে আসলে এক জায়গায় যাব, তো সেই জায়গায় যাতে গিয়ে বাইরে থেকে খাবার কিনে না খেতে হয়, তার জন্যই এত আয়োজন করে একদম সকাল ভোরে উঠে সব রান্নাবান্না শেষ করে তারপর সকাল ৮টা থেকে ৯টার মধ্যে আবার বের হতে হবে। তো আসলে টাকা বাঁচানোর জন্য কত কিছু যে মানুষকে করতে হয় সেটাই আর কি। তো এই যে সকাল সকাল চা বানিয়ে খাওয়ার পর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ চা উপভোগ করেছি। চা বানানোর পর এখন চলে এসেছি আমার রান্নাঘরে। প্রথমেই হচ্ছে সুজির পিঠা তৈরি করে নিচ্ছি, যেহেতু যে জায়গায় যাচ্ছি একদম সকাল থেকে মাগরিবের পর পর্যন্ত থাকার প্ল্যান। তার জন্য নাস্তা, দুপুরের খাবার সব কিছু তৈরি করে নিয়ে যাব, যাতে করে একটা টাকাও বাইরে থেকে কিনে খাবার খেয়ে খরচ না করতে হয়। সেখানে একটা প্লেট মানে একটা প্লেটার দিবে খাবারের, এক একজনের জন্যই ৩০০ টাকা করে খরচ। তো আমরা মানুষ যাব প্রায় ৭ থেকে ৮ জন। এক একজনের জন্য যদি ৩০০ টাকা খরচ হয়ে যায়, তো ৮ জনের জন্য ৩ আটা ২৪০০ টাকা। শুধু খাওয়ার পিছনে যদি ২৪০০ টাকা খরচ হয়, তাহলে আর আসলে ঘোরাঘুরি করা, যাতায়াত খরচ সহ মানে ৫,০০০-এর উপরে চলে যাবে। তার জন্য আর কি খাবারটা যত কষ্টই হোক, আমার যেই মানে কী পরিমাণ কষ্ট হয়েছে সব কিছু রেডি করতে, তারপরেও অনেক চিন্তাভাবনা করে নিজেকে কষ্ট দিয়ে হলেও করলাম। আসলে মধ্যবিত্তদেরকে এভাবে করেই সংসার বা জীবনটাকে চলতে হয়। চাইলে ইচ্ছে থাকুক না থাকুক সবসময় চিন্তা ভাবনা করে প্রত্যেকটা কদম ফেলতে হয়। তো বিকেলের নাস্তা হিসেবে খাওয়ার জন্য সুজির পিঠা তৈরি করে নিয়েছি, কারণ সুজির পিঠা জাতীয় বা তেলে ভাজা পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, আর এটা খেতেও বেশ মজা, পিকনিক পিকনিক ফিল হবে। এই কারণে সুজির পিঠা বানিয়ে নিয়েছি। তারপর এখন চলে যাচ্ছি খিচুড়ি তৈরি করার জন্য। দুপুরের খাবারটা যাতে একটু জম্পেশ হয় ভালোভাবে, মানুষ যেহেতু হাঁটবে সেখানে গেলে, জায়গাটা যেহেতু বেশ বড় বা অনেকক্ষণ থাকতে হবে, তার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে যাচ্ছি, যাতে অনেকক্ষণ পর্যন্ত খাওয়ার পর আর ক্ষুধা না লাগে। তো আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ খিচুড়ি আর ডিম ভাজা, এটা তৈরি করে নিয়ে গেলে আর ঝামেলা থাকবে না। তো ভিডিও শুরুতে যে কথাটা বলেছি যে বেতন মাত্র ২০,০০০ টাকা কিন্তু চলে দুটো সংসার। আসলে আমার হাসব্যান্ডের বেতন হচ্ছে মাত্র ২০,০০০ টাকা। তিনি যেখানে জব করেন। তো কিন্তু আমার আর হাসব্যান্ড আমরা দুজনে একটা বাসায় থাকি। যেহেতু উনি বাইরে জব করেন, যেহেতু আর শ্বশুরবাড়িতে থাকা হচ্ছে না, উনার সাথে আমাকে বাসায় থাকতে হয়। আর এদিকে শ্বশুরবাড়ি তো আছেই। তো আমার স্বামীর হচ্ছে গিয়ে শ্বশুরবাড়িতে ওনার দায়িত্ব একদম বড় ছেলের মতো, যে যদিও উনি কিন্তু বাড়ির বড় ছেলে নন। ওনার বড় ভাই আছে এবং ছোট ভাই আছে, সবাই মাশাআল্লাহ উপযুক্ত। কিন্তু আমার স্বামী অনেক বেশি দায়িত্বশীল, অনেক বেশি চিন্তা করে পরিবারের জন্য। সব মিলিয়ে যেন উনি সব কিছু করতে হবে বা উনিই করেন সবসময়। তবে ব্যাপারটা ভালোই মাশাআল্লাহ, কারণ হচ্ছে গিয়ে তারা আমাদের আপনজন। আমরা যদি না চিন্তা করি তাহলে চিন্তা করবে কে? এরকমটাই ভাবি। তো ওনার বেতন তো ২০,০০০ টাকা। তারপর বাড়তি যাতে কিছু ইনকাম করতে পারে তার জন্য উনি অনেকটাই পরিশ্রম করেন। তো বাড়তি কিছু ইনকাম হয়। তো সব মিলিয়ে আমাদের মোটামুটি দুটো সংসার চলে আলহামদুলিল্লাহ।
একটু টানাপোড়েন থাকবে, একটু চিন্তা ভাবনা করে এই যেমন আজকে মন চাইলেও রান্নাবান্না না চাইলেও করতে হচ্ছে, বাইরে যাতে গিয়ে খাবার কিনে টাকা পয়সা নষ্ট না করতে হয়। এভাবেই আর কি শখগুলোকে দায়িত্বর নিচে চাপা দিয়ে তারপর গিয়ে চলতে হচ্ছে 20,000 টাকা বেতনে। এই তো কথা বলতে বলতে আমি খিচুড়িটা রান্না বসিয়ে দিয়ে তারপর চলে এসেছি এখানে রুটি আর সকালের নাস্তা করতে। তো সকালের নাস্তার জন্য এখানে পরোটা, ডিম ভাজি আর আলু ভাজি ছিল, সেটা করে নিয়েছি। নাস্তা খাওয়া শেষ করে দুজনে আবার চলে এসেছি এখানে খিচুড়িটা দেখার জন্য। মানে কি পরিমাণ তাড়াহুড়োর মধ্যে আছি, শুধু সময় দেখছি যে কয়টা বাজছে। যেখানে যাব সেহেতু জায়গাটা একটু বেশ দূরেই আছে, তো সেখানে যেতে যেতেও প্রায় ঘন্টা 2 বা 1.5 লাগতে পারে। তার জন্য তাড়াহুড়ো করে যাওয়ার জন্য আসলে আমি এই দূর দূর জায়গাটাতে যেতেও চাইনি, কিন্তু একটা কারণবশত মানে একেবারে আটকে গেছি এবং তার জন্যই যাওয়া হচ্ছে। তো কথা বলতে বলতে খিচুড়িটাও হয়ে গেছে। এদিকে সংসার যেভাবে 20,000 টাকা দিয়ে চলি, তার মধ্যে বাসা ভাড়া আর ওয়াইফাই বিল আর ঘরে কাজেরও মানুষ রেখেছি। কাজের মানুষ আসলে লাগে, আমার ঠান্ডার সমস্যা আছে, বিভিন্ন কাজকর্ম আসলে ছোটোবেলা থেকে বাবার বাড়িতে আমি কোনো কাজকর্ম না করেই বড় হয়েছি এক প্রকার, যেটা একদম সত্য কথা। তার জন্য কাজের মানুষ লেগেই যায়। তো একটা কাজ করানোর জন্য আমি ওনাকে রেখেছি 800 টাকা দিয়ে। তো কখনো ঘর মোছাচ্ছি, কখনো রুটি বানাচ্ছি, কখনো টয়লেট পরিষ্কার করে এই টাইপের কাজ করে উনি। আর বাকি কাজগুলো আমিই করি। আমার ঘর মুছলে ঠান্ডার সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। আর এদিকে বাসা ভাড়া, ওয়াইফাই বিল সব মিলিয়ে আমাদের প্রায় 10,000 টাকার মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হয়। এরপর যেহেতু দুজন মানুষ আছি, 6-7-8 হাজারের মধ্যে আমাদের ঘরের বাজারটা হয়ে যায়। আর বাকি যে টাকাটা থাকে এবং বাড়তি উনি কিছু মানে চাকরির পর, ওনার চাকরি শেষ করার পর বাড়তি একটা কাজ করে, তো ওখান থেকে কিছু আসে, সব মিলিয়ে শ্বশুরবাড়ি। তো এভাবেই চলছে আমাদের জীবন। মধ্যবিত্তদেরকে আসলে অনেক রকম চিন্তাভাবনা করে, অনেক রকম উপায় করে তারপর গিয়ে সংসার চলতে হয়, জীবন চালাতে হয়। কোনো কিছু হুট করে ইচ্ছে করলে তারা করতে পারে না, অনেক চিন্তা ভাবনা করতে হয়। কোনো কিছু যখন কিনতে মন চায় হুট করে, তখন অনেক ভাবি যে এই জিনিসটা কি আসলে কিনবো কি না, এই জিনিসটা কি লাগবে কি না, বা এই জিনিসটা না কিনলে চলবে কি না। তো অনেক ভেবে চিন্তে যখন দেখি যে না, এই জিনিসটা একেবারে কিনতেই হবে, এই জিনিসটা না কিনলে তো আমার দেখা যাচ্ছে চলছে না, আমার ঘরের খুব প্রয়োজন বা নিজের অত্যন্ত প্রয়োজন, তখন গিয়ে সেই জিনিসটা আমি কিনি। তারপর ডক্টরের কাছে যাওয়ার আগেও মানে কি পরিমাণ চিন্তা করি, না পারতে আমি মনে হয় বছরে 1-12 ডক্টর দেখিয়েছি কিনা এখন পর্যন্ত। ছোটোখাটো যদি অসুখ হয়, যেটার ওষুধ জানি কি খেতে হবে, বাড়িতে ফোন করে জিজ্ঞেস করি। আম্মু আবার মাশাল্লাহ ছোটো বড়ো সব টাইপের অসুখের ওষুধই উনি বলে দেন। তো ওনাকে জিজ্ঞেস করে আমি গিয়ে ওষুধ আনিয়ে খাই। ও ঘরের মানুষ ডক্টর দেখানোর কথা বললেও গিয়ে ডাক্তারের কাছে যাই না, কারণ আমি জানি যে ডাক্তারের ভিজিট গিয়ে 700 টাকা। বিভিন্ন রকমের টেস্ট ফি, তারপর আবার ওষুধ কেনা, সব মিলিয়ে একবার ডক্টরের কাছে গেলে 5-6 হাজার টাকা খরচ হবে না বলতেই। তো এই 5-6 হাজার টাকা যদি ডাক্তারের কাছে না দিয়ে সাধারণ একটা ওষুধ খেয়ে 500 টাকা খরচ করে যদি বাঁচা যায়, বাকি টাকাগুলো যদি বাঁচানো যায় বা অন্য কিছু করা যায় সেই টাকা দিয়ে, বা যদি উধার না করা লাগে, তাহলে ব্যাপারটা সুন্দর হয়। তো সেই চিন্তা করেই আর কি চলাফেরা করা। যাই হোক, আজকের জন্য কথা এখানেই শেষ করতে চাচ্ছি। যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন, মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেছেন, আমার কথা শুনেছেন, এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, এরকম আরও ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে, তাই প্লিজ একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।